জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। সবাইকে শুভেচ্ছা। অংশুমালী আয়োজিত আজকে বর্ণবীক্ষণ পর্বে আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র দাস মহাশয়। আগের দিনে আমাদের ফেসবুক পোস্টের কমেন্টে সেরকম কোনো প্রশ্ন নেই আগের দিনের পর্বে আলোচনার পরিপ্রেক্ষিতে। তো আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যখন অদ্রি নিয়ে আলোচনা হচ্ছিল তো জানলাম যে রক্ষণ রক্ষণ মানে তো রাখা, তো নিজের কাছে রাখা মানে সেটা মানে রক্ষণটা তখন আবার ভক্ষণ হয়ে যায়। তো এই রিকার মানে রক্ষণ না ভক্ষণ, সেটা নিয়ে একটুখানি দ্বিধায় আছি। মানে নিজের কাছে রাখা আর অন্যভাবে রাখা বা অন্যভাবে রক্ষণ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? মানে ভক্ষণ আর অন্যভাবে রক্ষণ বা রাখা, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এইটা একটু বুঝতে চাই। আমি বলেছিলাম যে একটা সমাজ সমাজ বলতে রবীন্দ্রনাথ সমাজ শব্দটা ব্যবহার করেছেন, আগে এটার নাম ছিল অধিরাষ্ট্র। ভারতবর্ষীয় যে জনসাধারণ তারা বিশেষ করে যখন মাতৃতান্ত্রিক সমাজ থেকে পুরুষতান্ত্রিক সমাজ হয়েছে, সেই পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে প্রজাপতিতন্ত্র চালু হয়েছে, অর্থাৎ একটা বিভাজন হয়েছে। আগে যেখানে শিবকে প্রজাপতি বলা হতো, তাকে বলা হতো প্রজাপতি, কিন্তু অথচ প্রজাপতি পদবাচ্য প্রজাপতি নহে, তাকে প্রজাপতি পদবাচ্য বলা হতো। কারণ তিনি জনসাধারণ তাকে প্রজাপতির মর্যাদা দিতেন, কিন্তু তিনি ক্ষমতার মধ্যে থাকতে চাইতেন না। তিনি আবিষ্কারক, স্রষ্টা, সেগুলো জনসাধারণের কল্যাণের জন্য কাজ করে যেতেন। তিনি যেহেতু কখনো সেরকম কোনো তন্ত্র প্রতিষ্ঠা করে তার শীর্ষে বসে সমাজ শাসন করবেন, যেটা প্রজাপতিতন্ত্রের মাধ্যমে এই দক্ষ যজ্ঞের পরে দক্ষরা যখন প্রজাপতি হয়ে সমাজের কর্ণধার হলেন, হ্যাঁ, শিবের হাত থেকে, তখন স্বাভাবিকভাবে শিব এমনিতে কোনোদিন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন না, তবু জনসাধারণের দ্বারা প্রদত্ত ক্ষমতা, সেই দানটা এখন প্রজাপতিতন্ত্রের হাতে চলে গেল। সেই দানটা কিন্তু এখন শিব যেভাবে দানটাকে জনসাধারণের মধ্যে বিলিয়ে দিতেন, এখন এটা কেন্দ্রীভূত হয়ে একটা রাষ্ট্রের শক্তি, মানে রাষ্ট্র এই জন্য বলছি, অধিরাষ্ট্র বলছি। তখন পৃথিবী তৈরি করে ফেলেছেন, রাষ্ট্র তৈরি করে ফেলেছেন। আমি পৃথুর উৎপত্তির পর থেকে বলছি। তো এর শীর্ষে ছিলেন দক্ষরা। এইটাকেই হিমালয় বলা হতো। তো হিমালয় কি করতো? এই যে দানগুলোকে রক্ষা করতেন, আবর্তিত হতো তার সম্পদশালায়, মানে কোষাগারে, রাজকোষাগারে। তো সেই জন্য এটাকে দানটা সেখানে স্থিতিরূপে থাকতো, রয়ে যেত সম্পদটা। সেটা আবার পরে সামাজিক বন্টন ব্যবস্থার মাধ্যমে সেটা আবার হয়তো পরে যেত, কিন্তু সেই তার একটা স্থিতিরূপ, যেমন থানেশ্বর, যে স্থানে ঈশ্বর থাকেন, অর্থাৎ একসময় রাজা বা শাসককে ঈশ্বরের সমতুল ভাবা হতো, সেজন্য ওটা থানেশ্বর বলা হতো। বা হস্তিনাপুর, যেখানে বড় বড় হস্তিরা, দিগ্গজেরা থাকতেন, নাগেরা থাকতেন, বড় বড় নাগেরা। নগ, যাদের গমনশীলতা ছিল না সেই অর্থে, যারা শহরে নগরে শাসন ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হয়ে তারা বসে থাকতেন, অর্ডার দিতেন। তাদের অধীনস্থ কর্মচারীরা তারা কি করতেন? রাজার বা শাসকের বা প্রজাপতির নির্দেশে, দক্ষদের নির্দেশে, তারা তাদের অভিপ্রায় অনুসারে, পুরুষ বা প্রজাপতির যিনি কর্তা, শাসক, পরিচালক, তার নির্দেশে দিশাগ্রস্তভাবে তাদের যে সমস্ত কর্মগুলো পরিচালনা করতেন এক দিশায়, অর্থাৎ রাজা বা পুরুষ যেভাবে চাইতেন সেই দিশায় তারা তাদের কর্মগুলোকে পরিচালিত করতেন। এবং এইটা যারা করতেন, যাদের মাধ্যমে করা হতো, তাদেরকে বলা হতো মেনা। মানে হচ্ছে সীমায়িত, তাকে দিশাগ্রস্ত করলাম, অর্থাৎ সীমিত সংখ্যক রাজকর্মচারী যারা দিশাগ্রস্তভাবে অঙ্কৃত থাকতেন, অর্থাৎ পুরুষের বা রাজার বা প্রজাপতির বা গিরি হচ্ছে, আচ্ছা, পর্বতের কথাটাও আসবে এখানে। আমাদের অংরূপিণীকে বোঝানোর জন্য
ম্যাক্রো আর মাইক্রো। মাইক্রো কনসেপ্ট হচ্ছে এনার্জির, মাইক্রো হচ্ছে অংরূপিণীর বিন্দুরূপ, আর ম্যাক্রো হচ্ছে সেটাকে তখন আমরা বলছি পরমা প্রকৃতি বা শক্তি রূপিণী বলছি, মহাশক্তি বলছি। সেরকম দেশের ভেতরে জনসাধারণের মধ্যে, জনসাধারণকে যখন সমগ্র জনসাধারণের একটা শক্তিকে একসাথে বলবো, তখন আমরা তাকে বলবো মহামায়া। মহামায়া বলবো। মায়া কেন বলি? মায়া বলি এই জন্য যে ওই ময়ের আধার, সীমায়িত এনার্জির সীমায়িত যে একক সে, তার আধার হচ্ছে মা, এবং অন্তস্থ মানে সে গমনাগমন করে। যেমন সমুদ্রে ঢেউয়ের জলবিন্দুগুলো বিভিন্ন নদীর জলধারা এসে, বৃষ্টিধারা এসে একটা উত্তাল জনারণ্য, একটা ঢেউ তরঙ্গায়িত হতে থাকে একটা বৃহৎ জলাধারে, সমুদ্র জল। সেরকম জনসাধারণও যেন একটা আধারের ভেতরে তরঙ্গায়িত হয়েছে, এবং ওই জন্য সেই গমনাগমন অন্তস্থটা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল এক একজন সমাজ সদস্য, গোষ্ঠী সদস্য বা সম্প্রদায়ের সদস্যরা, তারা সেই জনসাধারণের মধ্যে জলের ভেতরে যেভাবে জলের ঢেউ বা জলের বিন্দুগুলো তরঙ্গায়িত হয়, জলবিন্দুগুলো, সেরকম যেন জনসাধারণ মহামায়া, ওই মায়া, ময়ের এবং অন্তস্থের আধার হচ্ছে মায়া। মায়া কথাটা অনেক জায়গায় বলা হয়, কারণ এই যে সৃষ্টিটাই তো একটা মায়াময় ইদমখিলম বলা হয় আমাদের, যে এই জগৎ, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটা হচ্ছে মায়াময়। তো এই সৃষ্টি, মানুষের প্রাণীর সৃষ্টিটাই তো একটা রহস্য, মায়া, ভোজবাজির মতো ব্যাপার। কি করে আমরা দুরকম ভাবে প্রাণের সৃষ্টি হয়, একটা অন্ডজ, উদ্ভিজটা আমি বাদ দিলাম প্রাণীকুলে, আরেকটা হচ্ছে জরায়ুজ। জরায়ু তো একটা তরল জলের একটা ভাণ্ড, একটা পাত্রের ভেতরে সেই প্রাণের শিশু ভ্রূণটা সে বিকশিত হতে থাকে। অর্থাৎ জলেই জীবন বলে না, জলেই সৃষ্টি হয়। সেই জন্য জনসাধারণকে মহামায়া যেমন বলে, জনসাধারণকে জলও বলা হয়। জলের সঙ্গে জনসাধারণকে সামগ্রিকভাবে যেন একটা জলাশয়ের মতো, সেখানে জলেরা প্রাণের খেলা হচ্ছে, সেখানে প্রাণ। আর যেহেতু এই জনসমুদ্রের ভেতর থেকেই আমরা যেগুলো, মানুষ যেগুলো, সমাজ যেগুলো সৃষ্টি করে, কৃষি, শিল্প, কারুকার্য, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আমরা যেভাবে কমোডিটি তৈরি করি, এই যে সৃষ্টি, এই সৃষ্টিটাও একটা মায়া। সেখানেও মায়াজাল, প্রযুক্তি, টেকনোলজি, ভোজবাজি বা ম্যাজিক, বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার করে আমরা নানান রকম জিনিস উৎপাদন করি। এই জন্যই এটাকে মায়াময় জগৎ বলা হয়। তো এই সাম টোটাল অফ দি পিপল, জনসাধারণের যে সমষ্টিগত শক্তি বা আধার, সেটাকে আমরা মহামায়া বলি। এই মহামায়ারই সন্তান হচ্ছে আমরা। সেই সন্তানদের অনেক রূপ আছে। দুর্গাকেও মহামায়ার সন্তান বলা হয়। মহামায়ার একটা অংশ হচ্ছে দুর্গা। ঠিক সেরকম আমরা যখন অধিরাষ্ট্রের কথা বললাম, রাষ্ট্রের আগের অবস্থা যেটা ছিল, সেটা অধিরাষ্ট্রই রাষ্ট্র গঠন করেছিল, এবং রাষ্ট্রে কে পরিচালক করবে, প্রজাপতি কে হবে, অধিরাষ্ট্র সমাজ সেটা নির্বাচন করত। তারা সিলেকশন করে পাঠাতো, যাও আজ থেকে সমাজের নির্দেশ, তুমি রাজত্ব করবে। এইটাকে পরবর্তীকালে সমাজ বলা হলো, অধিরাষ্ট্রকে। সমাজ আর অধিরাষ্ট্র একই কথা। মানে রাষ্ট্র পুরো সমাজকে যে অধিরূপে অধিকরণ করে রাখে, সে হচ্ছে অধিরাষ্ট্র। মানে রাষ্ট্রেরও বড় হচ্ছে অধিরাষ্ট্র। আগেকার দিনে ভারতবর্ষে যে সমাজকে অধিরাষ্ট্র বলা হতো, তার কারণ সে রাষ্ট্র শক্তির চেয়ে বড় শক্তি। রাষ্ট্র শক্তিকে যখন তখন সে নিরস্ত্র করে ফেলতে পারত। রাষ্ট্র ক্ষমতা থেকে যে কোনো শাসককে সে শক্তিহীন করে দিতে পারত। রাষ্ট্র ক্ষমতা তার হাত থেকে কেড়ে নিতে পারত। সমাজ এত শক্তিশালী ছিল, সেই জন্য অধিরাষ্ট্রের কথাটা ব্যবহার। তো এই অধিরাষ্ট্র পরিচালন করতে গিয়ে যে, আর সমাজটা ছিল এর সঙ্গে পর্বতের তুলনাটাও আসে। এই সমাজটা যেন বিভিন্ন সম্প্রদায়, যেন এক একটা পিরামিডের মতো এক একটা পর্বত। একটা পর্বতের মাথায় একজন মুনির সম্প্রদায়ের বশিষ্ঠ, বা কোনোটায় গৌতম, কোনোটায় বিশ্বামিত্র, এরকম সব যেন ঋষিরা বিভিন্ন এক একটা চূড়ায় বসে আছেন। এবং সমাজে পণ্য বিনিময়টা প্রথমে উপরিচরে হতো। মানে এই ঋষিদের মধ্যে যারা শীর্ষে থাকতেন, সম্প্রদায়ের শীর্ষে, তাদের ভেতরে আনাগোনা হতো, বিনিময়গুলো হতো। তারা ওইটুকু অনুমতি দিয়েছিলেন। ব্যক্তি মালিকানার বিকাশ যখন হচ্ছে, যখন পণ্য তৈরি করে বিক্রয়ের একটা আদি ফেরিওয়ালা, তাদেরই বলা হতো উর্বশী, রম্ভা, মেনকা, এরা হচ্ছে আদি ফেরিওয়ালা। তারা স্বর্গ সভায় গিয়ে নৃত্য করে, দেখো আমি এই বানিয়েছি এরকম সুন্দর বলে, তারা সেগুলো প্রেজেন্ট করত। এবং স্বর্গ সভার সদস্যরা
হর্ষোল্লাস করতেন, আনন্দ হতেন, বাহ এই জিনিস বানিয়েছো তুমি। সেগুলো নৃত্য করে তারা ডেমনস্ট্রেট করতো সেই প্রোডাক্টগুলোকে। তো সেই এই যে মেনার আরেক নাম হচ্ছে মেনকা। মেনকা কেন? এ হচ্ছে হিমালয়ের স্ত্রী, পর্বতের স্ত্রী, তাকে বলা হতো মেনা। মেনা কেন? তার পর্বতের শীর্ষে কে ছিলেন? দক্ষ। প্রজাপতি তন্ত্র যখন চালু হয়েছে, দক্ষই তো তখন পর্বতের গিরিরাজ, তিনিই গিরিরাজ বা গিরি। অদ্রি, তিনিই অদ্রি। এবার অদ্রির থেকে জাত সন্তানেরা বা অদ্রি হইতে জাত, পর্বত হইতে জাত, সে হচ্ছে পার্বতী। আর এই পর্বত হচ্ছে যেহেতু দক্ষ, তার স্ত্রীর নাম ছিল মেনা। মেনকা নামটা তার দ্বিতীয় নাম। মেনকা আরেকজন আছে, তার সঙ্গে যাতে গুলিয়ে না যায়, সে ছিল অপ্সরা, স্বর্গের। এ কিন্তু অপ্সরা নয়, ফেরিওয়ালা নয়। সে সরে সরে এক দেবতার কাছ থেকে, এক ঋষির কাছ থেকে, একটা পর্বতের সম্প্রদায়ের শীর্ষে যিনি আছেন তার কাছে কিছু ফেরি করে বেড়ালেন, তারপরে তিনি আবার সরে সরে আরেক, এই জন্য অপ্সরা বলা হতো। সরে সরে তারা এই পণ্য ডেমনস্ট্রেট করতেন, ফেরিওয়ালার মতো বিক্রি করতেন, সেই জন্য এদেরকে অপ্সরা বলা হতো। তো এই সেই মেনকা অপ্সরাই পৃথিবীতে এসে ওই যে শকুন্তলার মা হিসেবে তার একটা আলাদা কাহিনী আছে। আর এই মেনা আসলে তিনি হচ্ছেন এই দক্ষের, গিরিরাজের পত্নী। পত্নী মানে এটা তো একটা সত্তা, এন্টিটি। এটা তো কোনো ইন্ডিভিজুয়াল, কোনো মানুষের কথা নয়, এটা একটা এন্টিটি। রাষ্ট্র ক্ষমতায় যে আছেন দক্ষ রাজপুরুষ, সেই পুরুষের নির্দেশে তার যে অধীনস্থ কর্মচারীরা, যারা তার উদ্দেশ্য লক্ষ্য অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী তাকে তার কার্যগুলো সম্পন্ন করে দিতেন, তারা হচ্ছিল মেনা বা মেনকা। তো মেনজাকে কি বলা হবে? অদ্রিজা বা পার্বতী বলা হবে না। পার্বতী হচ্ছে পর্বত হইতে জাত, আর মেনকা হচ্ছে পর্বতের স্ত্রী, মানে গিরিরাজের স্ত্রী বা হিমালয়ের স্ত্রী। আর এই পর্বতটাকে এটা হিমালয়ের সঙ্গে তুলনা করা হতো। কেন হিমালয় শব্দে আবার ব্যাখ্যা করা যাবে, পার্বতী শব্দে ওইগুলো ব্যাখ্যা করা যাবে। আমি এতটা ব্যাখ্যা আজকে চাইছিলাম না, যেহেতু অদ্রিজাটা বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি সেদিন ব্যাখ্যার মধ্যে ছিলাম না। আমি ভেবেছিলাম বাইপাস করে যাব, পরে বলবো। তো পার্বতী, উমা, এই কনসেপশনগুলো একটু ক্লিয়ার করার জন্য আমিও একটু ভেবে পুরোটা যাতে একসাথে ছবিটা বোঝা যায়, সেই জন্য আমি এটা বলছি। এই মেনকারই মেয়ে হচ্ছে দুর্গা বা উমা বা পার্বতী, এই সবগুলো, হৈমবতী, হ্যাঁ, এই এতগুলো নাম যে আমরা বলছি, এরা হচ্ছে ওই রাজকর্মচারীদের সন্তান। অর্থাৎ মধ্যবিত্ত, এই যে কায়স্থ বলা হয়, রাষ্ট্রের কায়ায় যারা স্থিত থাকে, মানে রাজকর্মচারীদের অংশ, একেবারে নিম্ন স্তরের কেরানি থেকে একেবারে উচ্চপদস্থ আমলা পর্যন্ত। এটা রামায়ণে মন্দোদরী বলা হয়েছে, মন্দ উদর যাহার, মানে এত কম বেতনে রাবণ শাসন করত যে ওদের পেট চলতো না ঠিক মতো, যাদের উদর সবসময় মনে হতো আরো বেতন পেলে ভালো হতো। তো ওই রাষ্ট্রের আমলাদের মন্দোদরী, এটাই রাজা বালির পত্নী হিসেবে তারাকে, ওই ব্যুরোক্রেসিকে, উচ্চপদস্থ সরকারি আমলাদের তারা বলে সম্বোধন করা হতো। সেরকম উচ্চপদস্থ আমলা, তাদেরকে বলা হতো মেনা বা মেনকা। এদের ঘরে যারা শিক্ষা দীক্ষা করে আবার এদের মধ্যে থেকেই ওই পর্বতের স্ত্রী হওয়ার, দক্ষের স্ত্রী হওয়ার, মানে রাজকর্মচারী হিসেবে সেবা করার চেষ্টা করতো, তারা তাতে উত্তরিত হতো। সেই জন্য উমা শব্দের মানে, আবার উমা মানে আরেকটা হয়। এখানে শিব কিন্তু এখানে নেই। শিব হচ্ছে এই পার্বতী যারা, অর্থাৎ যার নাম উমা, তার সঙ্গে পার্বতীর বিয়ে, শিবের বিয়ে হয়েছিল। শিব হচ্ছে জ্ঞানব্রতী, গবেষক, বিজ্ঞানী, এরকম স্রষ্টা যে সত্তাটা ছিল সমাজের, সেই অংশটাকে বলা হতো শিব। তার সঙ্গে বিয়ে হয়েছিল কার? এই পার্বতীদের সঙ্গে। অর্থাৎ রাজার, দক্ষের অনুচর যারা দক্ষের সেবায় নিযুক্ত ছিল, এরা একসময় শিবেরই সাধক ছিল। শিব যা আবিষ্কার করতেন তার ইমপ্লিমেন্ট এরাই করতো। এরাই দক্ষ ক্ষমতায় নিয়ে এদেরকে তার মেনা করে নিল, তার স্ত্রী। অর্থাৎ স্ত্রী মানে বায়োলজিক্যাল ওয়াইফ নয়, এটা রাষ্ট্র, তার সেবক হিসেবে যে আমলা শ্রেণী থাকতো, অনুগত উচ্চপদস্থ রাজকর্মচারী, তাদেরকে বলা হতো মেনা বা মেনকা। এই মেনকার সন্তান হচ্ছে এই পার্বতী, উমা, দুর্গা, হিমালয় কন্যা, হ্যাঁ,
হৈমবতী, গৌরী, গৌরীও বলা হতো। এই নামগুলো সব একই, পার্বতী সুত বলা হতো। পর্বত হইতে জাত যে তাকেই পার্বতী বলা হয়, সেই অর্থে উমা আর পার্বতী এক। কিন্তু পর্বতের স্ত্রী হিসেবে ভাবলে সেটা আসলে পার্বতী নয়, সেটা মেনকা। বোঝা গেল ব্যাপারটা? এখন ক্লিয়ার হয়েছে? এবং এই এরা আবার মহামায়ার এরা একটা অংশ। এই মেনা, পার্বতী, উমা, দুর্গা এরা এরা মহামায়ারই একটা অংশ। এই অংশের এবং মধ্যবিত্ত যে শ্রেণীটা বলা হতো, এই আমলাদের নিয়ে, রাজকর্মচারীদের নিয়ে, এবং যারা শিক্ষা দীক্ষা সঙ্গে যুক্ত ছিল, এদেরকে নিয়ে একটা মধ্যবিত্ত। দেখবেন আপনারা যে খেয়াল করে দুর্গাপূজাটা কৃষকরা বা শ্রমিকদের কাছে প্রিয় নয়। তারা হয়তো কালীর সাধনা করেন, শ্রমশক্তি ডাকাত বা শ্রমিকরা তারা কালী পুজো করেন বা বিশ্বকর্মা পুজো করেন শ্রমজীবীরা। আবার যন্ত্র নিয়ে যারা কাজ করেন তারা বিশ্বকর্মা করেন, যন্ত্রের সঙ্গে যাদের যোগ আছে যেসব শ্রমিক। আবার কৃষকরা দেখবেন শ্যামা পূজা, ওই ধরনের পূজাটা বেশি করে করেন। কিন্তু মধ্যবিত্ত দুর্গা পূজা বেশি করে করেন। তার কারণ এই মধ্যবিত্ত সত্তাটাই, যখনই কোনো অপশাসককে অপসারণ করতে হতো, মধ্যবিত্ত সমাজ কি করত, সমস্ত সমাজের আরো অন্যান্য সব কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষাজীবী, বুদ্ধিজীবী, তাদেরকে একত্রিত করে দুর্গের প্রাচীর তৈরি করে অপশাসক মহিষাসুর যাতে তাদের পর্যুদস্ত করতে, মহিষাসুরই যাতে পর্যুদস্ত হয়, ক্ষমতাচ্যুত হয়, সেইভাবে একটা দুর্গা শক্তির আরাধনা করা হতো। সেটা মহামায়ারই একটা রূপ। অর্থাৎ মহামায়ার বিভিন্ন টুকরো টুকরো অংশ, তারা সম্মিলিত হয়ে তারা একটা দুর্গ শক্তি, দুর্গের মানে ফোর্টের মতো, তারা একটা জনশক্তিকে একবারে সুসংহত একটা দুর্গের প্রাকারের মতো তৈরি করতো, যাতে দুর্ভেদ্য দুর্গ, দুঃসাধ্য গমন যাহাতে, দুঃসাধ্য গমন যাহাতে, সেই হলো দুর্গা। দুহটা বিসর্গটা র হয়েছে, দুহ গমনের আধার, দুর্গ, দুঃসাধ্য গমন যাহাতে, সেটা হচ্ছে দুর্গ। দুর্গের আধার হচ্ছে আধার শক্তি, দুর্গকে যে ধারণ করেছে সে হলো দুর্গা। আমরা এই যে দুর্গা শক্তির আরাধনা করি, আসলে আমরা জনসাধারণের আরাধনা করি, জনশক্তির আরাধনা করি। একেই আবার বলা হচ্ছে ওই মেনকার কন্যা, পার্বতী বলে এদের সম্বোধন করা হচ্ছে। বোঝা গেল? পার্বতী, মেনকা এরা জনসাধারণেরই একটা অংশ, কিন্তু দক্ষের সেবায় নিয়োজিত মেনকা। আর এরা শিক্ষা দীক্ষার সঙ্গে যুক্ত, এদের মধ্য থেকেই ভবিষ্যতের আমলা, আইএস, WBCS হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি অর শব্দটা একটু ব্যাখ্যা করে নিই, কারণ সময় খুব বেশি নেই। আচ্ছা, বলছি আমি হয়তো প্রশ্নটা আর কি আপনার কাছে ঠিক মতো ভাবে পৌঁছতে পারিনি। আমার প্রশ্নটা ছিল যে রিকার মানে তো রাখা বা রক্ষণ। রির ব্যাপারটা বলি, রিটা ব্যাখ্যা করে নিই আমি। রিটা তাহলে কমপ্লিটলি বুঝে নিতে হবে। রি একটা বর্ণ, স্বরবর্ণ। রির ভেতরে একটা রিপিটেটিভ কাজ, একটা সাইক্লিক অর্ডারে যদি ঘোরে, মানে আবর্তিত হওয়া, সেটাও যেমন কাজ, আবার একই কাজ বারবার করা, রিপিটেশন, সেটাও এক ধরনের আবর্তন। তো আবর্তন শক্তি এবং রহন শক্তি, যেমন লাট্টুর মতো ঘুরছে পৃথিবীটা, আবার পৃথিবীটা খারাপ আছে, দাঁড়িয়ে আছে, মনে হয় স্থির রূপে আছে। এই যে রহন, পৃথিবীটার মধ্যে আমরা রয়েছি, পৃথিবী ঘুরছে, আমরাও রয়েছে, আমাদের মনে হচ্ছে কোনো আমরা গতির মধ্যে আছি, আমরা স্থির রূপে আছি। তো এরকম লাট্টুর মতো একটা গতি হয়, রোটেশনাল গতি হয়, নিজের অক্ষরেখার উপরে দাঁড়িয়ে। আবার আবর্তন, কক্ষপথে আবর্তন করে, আমাদের কক্ষপথ, আমি একটা কাজ করতে যাই, কর্মস্থলে যাই, আবার সকালবেলা সেজে গুজে ব্রেকফাস্ট করে বা লাঞ্চ করে আমি চলে গেলাম, সারাদিন কাজকর্ম সেরে আবার সন্ধ্যায় বাড়িতে এলাম, তারপরে গৃহকাজে নিযুক্ত হয়ে বিশ্রাম করে আবার পরের দিন, এটাও তো একটা সাইকেল, এটাও একটা পরিক্রমণ, আবর্তন। এই একটা কক্ষপথের মতো যেন আমরা আবর্তন করছি। আবাসস্থল, কর্মস্থল, আবাসস্থল, কর্মস্থল, মাঝে মাঝে একটু ব্যতিক্রম ছুটকো করে আমরা হয়তো একটু ঘুরতে গেলাম, ভ্রমণ করতে গেলাম, সেটা ভ্রমের দ্বারা তাড়িত হয়ে যায়। যেন সবকিছু কি দেখিনি জগৎ, এটা একটা ভ্রম যে আমরা দেখতে পাইনি। ঠিক আছে, ভ্রমণ করলে আমরা দেখতে পাবো, জীবনের সত্যকে খুঁজে পাবো। পরে দেখা যায় যে না, আমরা যেখানে ছিলাম, যে কেন্দ্রে, সেই কেন্দ্রে থাকলেও আমরা জগৎ দর্শন করতে পারি। তো এই হলো রি। এই রি এর অনেকগুলো রূপ। রিটাকে যখন গুণবাচক শব্দে পরিণত করছে, রি হয়ে যাবে অর। আর রিটা যখন স্থির রূপে রয়ে যাবে, তখন সেটা হবে বৈষণ্য র। আবার এরই একটা রফলা, যেটা র,
সেটা তো ওই রয়েরই কাজ করছে। রটাকে ফলা রূপে আমরা প্রস্তুত করছি। ফলা যেমন জফলা, ই অ করে যাওয়ার ক্রিয়াটাকে আমরা ফলার মতো করে ঢুকিয়ে দিচ্ছি। যেহেতু একটা অক্ষরের সঙ্গে সে যুক্ত হবে, ফলে আরে ওটা ঠোকাঠুকি লাগবে, তো পুরো অন্তস্থ জটা লিখি, সেটাকে আমরা কি করেছি, একটা ফলার মতো করে তার অস্তিত্বটাকে জানান দিলাম। এই তো ব্যাপার। তো রফলা মানে ওটা রয়। আর রেফটাও তাই, রেফটাও হচ্ছে রয়ের। অনেক সময় ওই সন্ধির সময় দেখবে বিসর্গ সন্ধিতে বিসর্গটা র হয়ে যায়। আরো আরো কিছু কিছু হয়, কখনো মূর্ধন্য স হয়, কখনো দন্ত স হয়, কখনো তালব্য স হয়, অনেক ক্ষেত্রে র হয়। যেমন এই যে দুর্গা শব্দে বললাম, দুঃ যোগ গমন, দুঃসাধ্য গমন যাহাতে, তাকে আমরা বলছি দুর্গা। তো এই যে বিসর্গটা র হয়ে গেল, এই রটা হচ্ছে, রয়ের ভেতরে একটা রিপিটেশনাল ফোর্স আছে। দুর্গ বা ধরুন এই যে আমরা রেফ যখন দিই, যেমন বর্তমান, এই যে রেফের ভেতরে একটা আবর্তনের ব্যাপার আছে। তারণটা তারণ শক্তির আবর্তন। তরে যাওয়াটা তো ফ্ল্যাট, আনুভূমিক ভাবেও ত্বরণ হতে পারে, ঊর্ধ্বমুখে ত্বরণ হতে পারে, যে কোনো অভিমুখে হতে পারে। কিন্তু তারণটা যখন আবর্তিত হবে, তখন আমরা রিটাকে কোথায় ব্যবহার করব? ওটা রেফের মতো করে। তাহলে রিয়েরই নিম্নতম রূপ, আরেকটা রূপ হচ্ছে রফলা। এইবার বুঝতে পারা যাচ্ছে যে অরটাও যে রিয়েরই একটা, অর শব্দে যখন অরবিন্দ, এই যে রিয়ের মতো অরের মতো একটা স্পোকের ভেতরে আবর্তিত হয়। স্পোকের ভেতরে এই কেন্দ্রবিন্দুতে কেন্দ্রে একটা বৃত্ত থাকে, ছোট বৃত্ত, তার সঙ্গে স্পোকগুলো পরিধির সঙ্গে আটকানো থাকে, টান টান করে আটকানো থাকে। এগুলোকে স্পোক বলে, আর বাংলায় বলে অর। মানে এটা আমরা একটা পুরো সার্কেল দেখে অনেকগুলো অর দেখতে পাই, কিন্তু এটাকে বিচ্ছিন্ন করে একটা স্পোককেও একটা অর বলতে পারি। যে পদ্ম ফুলটা পুকুরে যে হয়, একটা অরের উপরে বিন্দ হয়ে সমস্ত এই লোটাসের পাপড়িগুলো ফুটে উঠেছে, বিদিত হচ্ছে, এবং রহস্যময় রূপে একটা একটা ডাঁটের উপরে একটা ওটা একটা অরবিন্দ। সেরকম অর শব্দের অনেক ব্যবহার আছে। অরণ মধ্যেও যে ওটা ঋণ, মানে অরণ্যের মধ্যে ঋণের কথাটা নেই, অরণ মানে অরণ, তখন ওটা হয়ে যাবে অরণ, ওটাকে বিশ্লিষ্ট করে, যেখানে রণ নেই। কিন্তু অরও আছে। যেমন জঙ্গলে বনে বৃক্ষগুলো এক একটা অরোর মতো, স্পোকের মতো উঠে যাচ্ছে আকাশের দিকে। পৃথিবী এটা হয় সার্কেলের বহির্দেশে হয়, অরোটাকে কিন্তু অন্তর্দেশে বলে না, বহির্দেশে। হ্যাঁ, ওই যে ভেতরে যে একটা ছোট্ট সার্কেল আছে, সেই সার্কেলের বহির্দেশে অরগুলো স্থাপিত হচ্ছে, পরিধি পর্যন্ত ছুটে যাচ্ছে। তো আমাদের এই পৃথিবীর ওপর আমরা তো পৃথিবীর ভেতরে নেই তো। পৃথিবীর ভেতরে, ভূখণ্ডের ভেতরে মাটি খুঁড়ে আমরা তো থাকি না, আমরা তার বহিরঙ্গে থাকি। তাই আমরা বহিরঙ্গে আমি দাঁড়িয়ে আছি মানে একটা স্পোকের মতো দাঁড়িয়ে আছি, তাই না? একটা গাছ, সেও স্পোকের মতো, একটা অরোর মতো দাঁড়িয়ে আছে। এই অর যখন অঙ্কৃত হতে থাকে, অনেক অর জনন হতে থাকে, তখন সেটা অরণ্যযুক্ত হয়, অরণ্য হয়ে যায়। তার মানে এতগুলো অর একসাথে সেটা অরণ্য। এবং সেটার আরেকটা অর্থ অরণ্য, মানে যেখানে রণ হয় না, যুদ্ধ নেই। বাহ্যত সেখানে কোনো গাছেরা কি একজন গাছের সঙ্গে যুদ্ধ করে? অন্তর্লোকে হয়তো করে, মাটির নিচে হয়তো করে, শিকড়ে শিকড়ে, এই তুই জল বেশি টানছিস, আমি রসদ, মাটির নিচ থেকে আমি বেশি রসদ টানবো, তুই কেন এত টেনে নিচ্ছিস। সেই একটা অরণ হতে পারে, মাটির নিচে অদৃশ্য। বাইরে বহির্জগতে আমরা যে দৃশ্যত বৃক্ষগুলোকে দেখি, তারা যেন শান্তিতে পরস্পর সহাবস্থান করে আছে, তাই তো? সেই জন্য ওদেরকে অরণ বলা হয়। তো এই যে রি থেকেই অর হলো, অর থেকে অরণ হলো, এই সমস্ত ইন্টারলিঙ্কড। এই জগৎটাকে বুঝতে গেলে এই বিন্দুরূপিণী এনার্জিকে বুঝতে হবে ভালো করে। এসব বিন্দুর খেলা। আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। তো আমার যে প্রশ্নটা ছিল আবর্তিত হচ্ছে, যে দানটা গমনশীল হয়ে ছড়িয়ে পড়ছে না, কেন্দ্রীভূত হয়ে দানটা রয়ে যাচ্ছে, সেটা আবর্তিত হচ্ছে অদ্র। সেটা সক্রিয়ন হচ্ছে অদ্রি। সেটা সক্রিয়ন হলেই সেটা আবার ডিস্ট্রিবিউশন হবে সেই সম্পদটা। হ্যাঁ, তো এই দানটাকে ফিক্সড রূপে যেহেতু থাকে, তার গমনহীনতার জন্য তাকে অদ্রি বলা হচ্ছে। অদ্রি মানে পর্বত, অদ্রিজা মানে গিরিজা। তার মানে অদ্রি হইতে জাত, অদ্রিজাই হচ্ছে উমা, অদ্রিজাই হচ্ছে পার্বতী, অদ্রিজাই হচ্ছে দুর্গা।
বলবো আমার প্রশ্নটা। হ্যাঁ, রক্ষণ, আপনি যেটা বললেন আগের পর্বে, মানে রক্ষণ বা রাখা, রক্ষণ বা গ্রহণ, রক্ষা, গ্রহণ রক্ষণ, হ্যাঁ। রক্ষা করাটা তো মানে কোনো কিছু রক্ষা করা, তাকে কেয়ার করা, তাকে যত্ন করা, এরকম হয়, মানে তাকে রক্ষা করা। তো সেইটা আবার আপনি যেটা বললেন সেইটা মানে হচ্ছে ভক্ষণ করা, নিজে নিজে নিয়ে রক্ষণ নেওয়া, ক্রিয়া, ভক্ষণ করা। রক্ষণ ক্রিয়া না করে সেটা ভক্ষণ করলাম, তাহলে তখন সেটা কি রাক্ষস বলে। রক্ষকর্মের নির্যাসটুকু ও, প্রায় নেই, মানে একেবারে অস্তিত্বহীন হয়ে গেছে রক্ষণ কর্মটা। রাক্ষস, ওই যে দন্তস্ব, ওটা নির্যাস, মানে শেষ বিন্দু, মানে বাকিটা খেয়ে ফেলেছে। অর্থাৎ যে সম্পদ, যে শাসক, সে যখন জনগণের সম্পদ তার রক্ষা করার কথা, সে যদি ভক্ষণ করতে থাকে, রাজকোষ শূন্য করে ফেলে, তাহলে কি হলো, সে রাক্ষস হয়ে গেল না? হুম, শিল্পীর চোখে রাক্ষসের ছবিটা ওইরকম একটা ভয়াল ছবি তারা এঁকে দেয়, সেটা শিল্পীর চোখে। রাবণের 10 মাথাওয়ালা মূর্তি রাবণ, আসলে সে শাসক। শাসক রামায়ণে একভাবে আঁকা হয়েছে রাবণ বলে, এবং কোনো বিশেষ সময়ের শাসককে বলা হয়নি। ভারতবর্ষে যত শাসক এসছে তাদের সবাই দশানন, তাদের 10 মুখে কথা বলে। 10টা বা 10 মানে সেই ফিক্সড 10 নয়। 10 মানে যেমন আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের 77 না 78 জন হয়ে গেছে মন্ত্রী, তাহলে 78 মুখে কথা বলে, এটাকেই আমরা দশানন বলি। 10 মুখে তারা কথা বলে, এবং তাদের তাদের অভিজ্ঞতা অনেক থাকলেও তারা অনেক জ্ঞান ট্যানও দেয়। ওই দেখবে রাবণ যখন নিহত হচ্ছে, তখন সে লক্ষ্মণকে অনেক রাজ্য পরিচালনার উপদেশও দিয়ে গেছেন, ভালো ভালো কথা। হ্যাঁ, সে খুব জোর হাতে নতমস্তকে, লক্ষ্মণ সেগুলো, রাম সেগুলো শুনছেন, লক্ষ্মণকে বলে তুমি শুনে রাখো, রাজ্য শাসনে কাজে লাগবে। তো সেটা আছে, কিন্তু এরা যে রাক্ষস হয়ে যায়, যে কোনো শাসকই যৌথ সম্পদকে রক্ষা না করে তারা কি করে, ভক্ষণ করে ফেলে। ওই যে আমি একটা মহারানী বলে একটা হিন্দি ছবি দেখছিলাম সেদিন, এটা ইয়েতে পাওয়া যায়, সোনি টিভিতে। সে একজন মানে কিভাবে ওই চারা ঘোটালা করে 958 কোটি টাকা রাজকোষে, প্রধান মুখ্যমন্ত্রী হয়েছে সে মহারানী মহিলা, তার হাজব্যান্ডকে গুলি করে মেরেছে দুষ্কৃতীরা। তখন কে চিফ মিনিস্টার হবে, তার ওয়াইফ হলো। গল্পটা এরকম। তারপরে তার দেখা গেল সে তদন্ত করলো, খুব সিনসিয়ার মহিলা তো, সৎ। সে করলো 958 কোটি টাকা শুধু একটা ডিপার্টমেন্টে, সব ডিএম, অফিসিয়ালস, এরা সব ফলস রিসিপ্ট দিয়ে সমস্ত, এক একটা জেলায়, প্রত্যেকটা মহকুমাতে এইভাবে চুরি হল 958 কোটি। এইভাবে দেখছে সমস্ত দপ্তরে, সেইভাবে তখন রাজকোষে টাকা নেই, যেটাই মানুষের এত চাহিদা, এত কিছু করতে হবে, দেখছে কিছু করতে পারছে না, তিনি অসহায়। বলছে সবাই বলছে যে টাকা নেই, ও স্যাংশন করে দিচ্ছে, অর্ডার দিচ্ছে, হ্যাঁ এটা করে দাও, এখানে এই অসুবিধা আছে, ওখানে সেতু ব্রিজ নেই, ওখানে স্কুল নেই, ওখানে স্বাস্থ্য চিকিৎসা নেই, সব অর্ডার দিচ্ছে। তারপরে সেগুলো বাউন্স করে সে বলছে কোষাগারে টাকা নেই। রাজকোষ এইভাবে যখন শূন্য হয়ে যায়, তখন দেশের মানুষের দুর্গতির শেষ থাকে না, তখন তাকে রাক্ষস রূপে চিহ্নিত। এটা মহারাষ্ট্রে ধৃতরাষ্ট্র রূপে দেখানো হয়েছে, ধৃতরাষ্ট্র দুঃশাসন রূপে, আর রামায়ণে দেখানো হয়েছে রাবণ রূপে। এটা যে কোনো সময়ে যত শাসক এসেছেন, যারা মহাভারতকার লিখছেন, তারা ধৃতরাষ্ট্রের কথা লিখছেন, তার আগের যত রকমের রাজশক্তি এসছে, শাসক শক্তি, তাদের চেহারাটা বিবরণ করছেন রাবণ নাম দিয়ে। মানে রক্ষণ আর ভক্ষণ সমার্থক শব্দ না তো, মানে রক্ষণ মানেই ভক্ষণ না তো? রাক্ষস আর ভক্ষণ না, না না, রক্ষণ, রক্ষা করা আর ভক্ষণ এক না তো? রাক্ষস হয়ে যাওয়া মানে ভক্ষণ করার পরিণাম যেটা, সেটা রক্ষণ কার্য থেকেও জন্মাতে পারে। রাক্ষসই তো ভক্ষণ করে। রাক্ষসদের আমরা বিপুল চেহারা, রাক্ষসের চেহারাটা কি, সে বৃকোদর হয়, বিভৎস একটা চেহারা হয়, তার প্রচুর যোগান লাগে, সে আসলে প্রচুর খায়, খেতে পারে, ভক্ষণ করতে পারে। সেই অর্থে ভক্ষণের রেফারেন্স এসছে। রাক্ষস শব্দের ভেতরে ভক্ষণ কথাটা নেই, বর্ণটা নেই ওখানে। ওখানে রক্ষণ কর্মর নেগেটিভ ভ্যালুটা আসছে। রাক্ষস যৌথ সম্পদগুলো দেখা যাচ্ছে সে ভেতরে ভেতরে নিশ্চয়ই খেয়ে ফেলছে, তাহলে নীল হয়ে গেল কি করে, কমে গিয়ে একেবারে মানে জনসাধারণের সম্পদ নষ্ট হয়ে গেল, কিছুই থাকলো না জনসাধারণের জন্য, এটা হলো কি করে? আজকে যে অর্থনীতিতে এত মন্দা, তাহলে তার পেছনে কারণটা কি? এভাবেই ভাবা যেতে পারে। তো সেরকম হলে তো এরকম হয়। রক্ষণ মানে কখনো কখনো ভক্ষণও হতে পারে। নেতিবাচক মুভমেন্ট, এক্স ওয়াই এক্সিসে যদি আমি ও বিন্দু থেকে এক্স এর দিকে যাই, তাহলে নেতিবাচক হতে, সম্পদের
গতিটা কমতে থাকবে, হ্রাসপ্রাপ্ত হতে থাকবে। ওয়াই এর অভিমুখে যখন আমি যাব, তখন সেটা সম্পদের বৃদ্ধি হতে থাকবে। আজকে সময় একেবারেই নেই, সম্পূর্ণ শেষ হয়ে এসেছে। তো আজকে তো সেরকম পরের দিন ভাবে আমি অর শব্দটা নিয়ে অল এই শব্দ দু একটা বর্ণ নিয়ে করব। আজকে ওই অদ্রিজারই এক্সটেনশন হলো অদ্র শব্দের। তো আমি সেজন্য মহামায়া এবং পার্বতীর পর্বত, গিরিরাজ, এদের একটা টোটাল একটা ছবি দেওয়ার চেষ্টা করলাম, কারণ এই প্রসঙ্গগুলো বারে বারে বিভিন্ন শব্দে আসবে। সেজন্য একটুখানি হিন্টস দেওয়া হলো, পরে আরো বিশ্লেষণ করা যাবে, সবটা মনেও থাকবে না, পরবর্তীকালে আলোচনা করা যাবে। নমস্কার। দর্শক শ্রোতা বন্ধুদের বলছি যে অনেক গভীরে আর কি আলোচনা হচ্ছে, মানে অনেক চিন্তা করে, অনেক বারবার করে ভেবে বুঝে আর কি বুঝতে হবে। নারায়ণ বাবুর কথাগুলো বারবার করে শুনতে হবে যাতে আমরা বুঝতে পারি, আর ভাবা প্র্যাকটিস করতে হবে, যেটা আগের দিনেও নারায়ণ বাবু বলেছেন, যে কোনো ফিক্সিটির মধ্যে না থেকে এই ক্রিয়াভিত্তিকতা বা বর্ণভিত্তিকতার মধ্যে দিয়ে বারবার করে ভাবা প্র্যাকটিস করতে হবে। আর যারা যারা উৎসাহী এই নিয়ে গবেষণায় এগোতে, তারা তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আমাদের ফেসবুক পেজের যে পোস্টে তার এখানে কমেন্ট করে রাখবেন যা যা প্রশ্ন হবে, নারায়ণবাবু আগের সামনের দিনকে সেটা বুঝিয়ে দিয়ে তারপরে ওনার পরবর্তী আলোচনা শুরু করবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি, সবাইকে শুভেচ্ছা।